শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। জানিয়ে দেব, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে 2 ভারতীয় নাগরিক নিহত। জানিয়ে দেব, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, আতঙ্কে জেলেনস্কি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আরও 6 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমা নিষেধাজ্ঞায় ফল হয়েছে উল্টো, এবারের রুবেলের দাম বেড়েছে, দাবি পুতিনের। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলছে হিজবুল্লাহ। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনে যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি আরও বলেন, তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত হতবাক করেছে, তার চেয়েও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সোমবার নাইম কাসেম বলেন, গাজা সমর্থনে ও লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতিমধ্যেই তা প্রদর্শন করেছে, তা কেবল সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আরও বড় একটি সারপ্রাইজ রয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের যথেষ্ট শক্তি রয়েছে। এটি হবে এমন এক যুদ্ধ যা শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব। তিনি আরও উল্লেখ করে বলেন, প্রতিরোধের অক্ষের সামান্যতম সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে, নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেল আবিব সরকারকে তার সমীকরণে সম্মত হতে বাধ্য করতে সক্ষম হয়েছে। শেখ কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর বড় ধরনের যুদ্ধ চাচ্ছি না, তবে যদি শত্রু লেবাননে একটি নতুন যুদ্ধ শুরু করতে চায়, আমরা জবাব দিতে দ্বিধা করব না। ইসরায়েলিরা এই বিষয়টি ভালো করেই জানে। হিজবুল্লাহর এই উপপ্রধান বলেন, প্রতিরোধের অক্ষের কৌশলগত অগ্রগতির কারণে শত্রুরা এই যুদ্ধের সমস্ত স্তরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা যুদ্ধ শেষ হলেই উপলব্ধি করতে পারবে। শেখ কাসেম বলেন, ইহুদিবাদীরা যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য যতই চেষ্টা করুক না কেন, মার্কিন প্রশাসন তাদের যতই সমর্থন করুক না কেন, তারা কখনোই কিছু অর্জন করতে পারবে না। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে 2 ভারতীয় নাগরিক নিহত। চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছেন। খবর অনুসারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে বলেছে। একই সঙ্গে বর্তমানে রুশ সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফেরার অনুমতি দিতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাশিয়ার চাকরি গ্রহণের ক্ষেত্রেও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোয় ভারতের দূতাবাস বিষয়টি মস্কোর রাশিয়ান কর্তৃপক্ষ ও নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে উত্থাপন করেছে। রাশিয়ার সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্ত দেওয়া এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারত আরও দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে যে কোনো নিয়োগ বন্ধ করতে হবে। এই ধরনের কার্যক্রম আমাদের অংশীদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এর আগে মার্চে আন্তর্জাতিক গণমাধ্যম রাশিয়ার হয়ে ভারতীয় নাগরিকরা ভাড়ায় যুদ্ধ করছে বলে খবর বের হয়। এরপর ভারত সরকার জানায়, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। রুশ সরকারের কাছে ভাড়ায় যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, শীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইতিমধ্যেই ইউক্রেনের 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে দেশটির বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল 18 গিগাওয়াট। বর্তমানে ওই সক্ষমতার অর্ধেকও বিদ্যমান নেই। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, 6 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী রামাল্লায় 4 ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও 3 জনকে হত্যা করা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের পশ্চিম তীরে 133 শিশুসহ 544 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। একই সময় হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট মঙ্গলবার জেনিনে ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত 6 জনের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন আহমদ ইসমদি। তিনি 12 বছর বয়সী এক শিশুর ভাই, যে 2022 সালে জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়নে মঙ্গলবার জানায়, তারা কাফরদানে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ে যুক্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই গ্রামে সন্ত্রাস ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে এবং 4 জন সশস্ত্র ফিলিস্তিনকে হত্যা করেছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করছে এবং তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার রামাল্লার পশ্চিমে 4 ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও 3 জনকে হত্যা করেছিল। মূলত ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে পশ্চিম তীরে ভয়াবহ অভিযান চালাচ্ছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এই অভিযানের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। পশ্চিম নিষেধাজ্ঞায় উল্টো রুবেলের দাম বেড়েছে দাবি পুতিনের। পশ্চিমা নিষেধাজ্ঞার উল্টো ফল হয়েছে এবং এটি রাশিয়ার জন্য শাপে বর হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া ডলারের লেনদেন করতে না পারায় নিজস্ব মুদ্রা রুবল আরও বেশি শক্তিশালী হয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে নিজেদের মুদ্রা রুবল বৈদেশিক বাণিজ্য শুরু করে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখন রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 40% হচ্ছে নিজস্ব মুদ্রা রুবল। ডলার বা ইউরোতে রাশিয়ার বাণিজ্য করছে না। সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয় এমন কোনো দেশেও মুদ্রা তারা বাণিজ্য করছে না। এই পরিস্থিতিতে রুবেলের কদর বেড়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ার বন্ধু দেশগুলো এখন আমাদের বিশেষ মনোযোগ দাবি করছে, কারণ তারাই বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। এরই মধ্যে এসব দেশ রাশিয়া 3/4 বাণিজ্যের অংশীদার। এ সময় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান বাজারগুলোর কথা উল্লেখ করেছে পুতিন। তিনি বলেছেন, ব্রিক্স জোটের দেশগুলোর সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর চেষ্টা করবে মস্কো। এমন দেশগুলোর মুদ্রায় রাশিয়ার লেনদেন গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে বলেও জানান তিনি আরও বলেন, আমদানি ও রফতানি কার্যক্রমে রুবেলের অংশ বেড়েছে। বর্তমানে প্রায় 40% উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রুশ আমদানি রফতানির ক্ষেত্রে রুবেলের লেনদেনের পরিমাণ 1 বছর আগের তুলনায় প্রায় 30% বেড়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ বাজার ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও বলেছেন দেশটির প্রেসিডেন্ট। যেমন চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার পুঁজিবাজারের আকার দ্বিগুণ করা, আমদানি কমানো এবং স্থায়ী সম্পদের বিনিয়োগ বাড়ানো। এদিকে রাশিয়ার রুবলের সঙ্গে চীনের মুদ্রা ইউয়ানেও আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে। সৌদি আরবের কাছ থেকে চীন ইউয়ানে তেল কেনার বন্দোবস্ত প্রায় করেই ফেলেছে।